হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওটা যারা ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা একেবারেই স্কিপ করো না। যারা ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা শুরু করে দিয়েছো তাদের জন্য এই ভিডিওটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই এখনও তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে দুটো কবিতা আছে তোমরা সেই কবিতাটা ধরোইনি। কেউ কেউ হয়তো পড়েছো বা অনেকেই পড়েছো যারা বুঝতে পারোনি। আজকের কবিতাটা আমি তোমাদেরকে বোঝাবো, আমি 100% গ্যারান্টি দেবো তোমরা অবশ্যই কবিতাটা বুঝবে। যদি না বুঝে থাকো তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। কিন্তু কবিতা পড়ার আগে আমাদেরকে কবি সম্পর্কে এবং এই কবিতার কিছু থিম আছে, বিষয়বস্তু আছে, আর কবিতার সম্পর্কিত এমন কিছু তথ্য আছে যেগুলো না জানলে কবিতাটা পড়াটা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। কিন্তু কবিতাটা পড়াটা যদি বৃথা হয়ে যায় তাহলে আমি এখান থেকে উত্তর করব কি করে? যেহেতু এখান থেকে 2 নাম্বারের দুটো প্রশ্ন আসবে, 6 নাম্বারের একটা প্রশ্ন আসবে, তাহলে আমাকে খুব ভালোভাবে কবিতাটা জানতে হবে। এই জন্য আমি যে তথ্যগুলো প্রথম দিচ্ছি এই তথ্যগুলো সম্পর্কে তোমরা আগে জেনে নাও। দেখো, মাই লাস্ট ডাচেস কে লিখেছে? রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিংয়ের লেখা এর আগেও আমরা পড়েছি, মিটিং অ্যাট নাইট, যদিও সেটা আগের সিলেবাসে ছিল, এখানে সেটা নেই। কিন্তু আমাদের ক্ষেত্রে কিছু জানতে গেলে আমরা পুরাতন বই থেকেও কিছু তথ্য নিতে পারি। দেখো, আমি এখানে তোমাদেরকে কবির জন্ম তারিখ সম্পর্কে দিয়ে দিয়েছি। 7th মে 1812 লন্ডনে তার জন্ম। মৃত্যু হয় কোথায়? 12 ডিসেম্বর 1889 ভেনিস শহরে। এখানে এটা তোমাদের আসবে না, কিন্তু জানার জন্য এই তথ্যটা দেওয়া হলো। মূল জিনিসটা যেটা, হি ওয়াজ দ্য পোয়েট অফ ভিক্টোরিয়ান এজ। তিনি কোন সময়কার কবি? না, একটা ভিক্টোরিয়ান এজের কবি। ভিক্টোরিয়ান এজ বলতে কি? মহারানী ভিক্টোরিয়ার সময়কাল। তার শাসনকালের সময়টা কখন ছিল? 1837 থেকে 1901। দেখো, 1837 টু 1901 এই সময়কার কবি তিনিও ছিলেন। ওয়াইফস নেম, তার স্ত্রীর নাম কি? এলিজাবেথ ব্যারেট। আমরা এর আগে জেনেছিলাম যে এলিজাবেথ ব্যারেট কিন্তু একটা রক্ষণাত্মক রক্ষণশীল পরিবারের একজন মহিলা ছিলেন। সহসা কিন্তু তিনি দিনে যখন তখন বেরোতে পারতেন না বাড়ি থেকে। সব সময় তিনি অন্যান্য পুরুষদের সঙ্গেও দাঁড়িয়ে রাস্তায় কথা বলবেন এরকমটাও ছিল না। দেখো, তার সুযোগটা অত্যন্ত খুব কঠিন ছিল। তারা দুজনে যেমন 1845 সালে তাদের দেখা হয়, তারপরে তারা 1846 সালে উভয়ে বিয়ে করবে বলে ঠিক করে এবং 1846-এ তাদের বিয়েও হয় এগেনস্ট হার ফাদার্স উইশ। এই কারণে বলছি, রক্ষণাত্মক পরিবারের মেয়ে থাকার জন্য তার পিতা কিন্তু, অর্থাৎ এলিজাবেথ ব্যারেটের পিতা কিন্তু এই বিয়েতে মোটেও মতদান করেননি। এই জন্য দে মুভ টু ইটালি। তারপরে তারা কিন্তু লন্ডন ছেড়ে ইটালি শহরে চলে যায়। আনফর্চুনেটলি এলিজাবেথ ডাইড ইন 1861। 1861 সালে এলিজাবেথ মারা গেলে রবার্ট সুন মুভ টু লন্ডন। রবার্ট কিন্তু লন্ডনে ফিরে আসে। তাহলে এর অনেক তথ্য রয়েছে, তাহলে এর থেকে বেশি তথ্য আমাদের কিন্তু এই কবিতাটার জন্য প্রয়োজন নেই। অ্যাবাউট দ্য পোয়েট, কবি সম্পর্কিত। দেখো, এরপরে আমরা চলে যাব কবিতা সম্পর্কিত কিছু তথ্যে। কি বলছে? অ্যাবাউট দ্য পোয়েট, পোয়েম বা ভার্স। কি বলছে দেখো, এই কবিতাতে ছোট্ট 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে করে তোমাদেরকে আমি দিয়েছি। যেমন টোটাল 56 লাইন্স রয়েছে, ডিভাইডেড ইন্টু 28 কাপলেটস। দেখো, 56খানা কবিতার লাইন রয়েছে, 28খানা কাপলেট রয়েছে। কাপলেট ইন আয়াম্বিক পেন্টামিটার। আমি কোনো একটা ভিডিওতে আগে আয়াম্বিক পেন্টামিটার সম্পর্কে আলোচনা করেছিলাম। এটা ছন্দরীতির একটা বৈশিষ্ট্য। তো এটা নিয়ে আমি পরবর্তীতে তোমরা যদি জানতে চাও পরে আমাকে কমেন্ট করে জানিও, আমি পরে ভিডিও দেব। রাইমিং স্কিমটা কি আছে এখানে একটু বলে রাখা দরকার। কাপলেট মানে হচ্ছে অন্ত ছন্দযুক্ত, ছন্দমিলযুক্ত দুটো শব্দ যখন থাকে তখন সেটাকে কাপলেট বলা হয়। এইরকম 28খানা কাপলেট আছে, মানে 28 দুগুণে 56খানা লাইন। এবার দেখো রাইমিং স্কিমটা কি আছে। যেহেতু অন্তমিল বলা হয়েছে তাই প্রথম দুটো লাইনে এ এ মিল হলো, বি মিল হবে, সি মিল হবে, ডি মিল হবে, ই মিল হবে। এইভাবে অনওয়ার্ডস মিল হতেই থাকবে পরবর্তী যতক্ষণ না কবিতা শেষ হচ্ছে। দেখো, এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে? সোর্স ড্রামাটিক লিরিক্স। একটা রবার্ট ব্রাউনিংয়ের লেখা ড্রামাটিক লিরিক্স থেকে নেওয়া হয়েছে। তার নামটা কি? বেলস অ্যান্ড পমিগ্রেনেটস। বেলস অ্যান্ড পমিগ্রেনেটস, রিটেন ইন 1842, 1842 সালে লেখা এবং প্রকাশও, পাবলিশড। এই শব্দটা এখানে লেখা হয়নি, তোমরা একটু মাথায় রেখো। অরিজিনাল নেম অফ দ্য পোয়েম, কবিতার অরিজিনাল নামটা কি? না, ইটালি।
ইটালি হচ্ছে এর অরিজিনাল নেম। নেচার অফ দ্য পোয়েম, এই কবিতার প্রকৃতিটা কীরকম, অর্থাৎ কী জাতীয় কবিতা। দেখো, ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগটা কি? একটা ড্রামার মধ্যে দিয়ে তৈরি হবে। কবিতাটা শুরুও হবে একটা ড্রামাটিক ওয়েতে, নাটকীয় ভঙ্গিতে। আর মনোলগ কথার অর্থ কি? মনো কথার অর্থ হচ্ছে এক, লগ কথার অর্থ হচ্ছে স্পিচ। অর্থাৎ এখানে একজন ব্যক্তি কিন্তু স্পিচটা দেবেন, কথা বলবেন কিন্তু একজন, আর শ্রোতা কিন্তু একজন থাকবে। অর্থাৎ যিনি শুনবেন তিনি কোনো কথা বলবেন না, তিনি শুধু শুনতেই থাকবেন। থিম অফ দ্য পোয়েম, এই কবিতার বিষয়বস্তুটা কি? দেখো, অবজেক্টিফিকেশন। অবজেক্ট মানে বাধা, সমস্ত কিছুতে বাধা। অফ উইমেন, স্ত্রী লোকদের। কন্ট্রোল, তাদেরকে কন্ট্রোল করে রাখা হবে। অ্যান্ড ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে কি জানো? জোর জাবস্তি করে তাদের মুঠোর মধ্যে, অর্থাৎ হস্তগত করে রাখার যে একটা প্রবণতা থাকে, সেটাকে বলা হয় ম্যানিপুলেশন। অ্যান্ড অলসো সোশ্যাল স্ট্যাটাস, এমনকি তাদের যে সামাজিক স্ট্যাটাস, তাদের যে সামাজিক পজিশান যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি, সেটা কতটা, সেইটাও এখানে বলবে। আর ডিউক বলে এখানে আমরা বেশ কিছু শব্দ পাবো। এছাড়া আমরা এর আগেও পেয়েছিলাম, যখন আমরা উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকগুলো পড়েছিলাম সেখানে ডিউক পেয়েছিলাম। তো এই লিটল ডিউক যে ওয়ার্ডটা, এটা কোথা থেকে এসছে? কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ডাক্স থেকে, হুইচ মিনস লিডার। এর মানে হচ্ছে লিডার বা নেতৃত্ব। ডাচেস তাহলে কি? ডাচেস হচ্ছে দ্য ওয়াইফ অফ ডিউক ইজ নোন অ্যাজ ডাচেস। অর্থাৎ ডিউকের যিনি স্ত্রী তাকে আমরা কিন্তু ডাচেস বলে থাকি। থাক, এটা কবিতা সম্পর্কিত কিছু তথ্য আমি দিলাম। এখানে যে মূল গ্রন্থ বা কোথা থেকে নেওয়া হয়েছে, কত সালে পাবলিশড হয়েছে, ঠিক আছে, এর অরিজিনাল নেমটা কি, এটা তোমরা জানলে। আর নেচার অফ দ্য পোয়েম জানলে, ড্রামাটিক মনোলগ, এই কয়েকটা জিনিসই যথেষ্ট। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা জিনিস জানাবো তোমাকে, যেটা তুমি বা তোমরা বইতেও সেটা পাবে না, ক্যারেক্টার স্কেচ অ্যান্ড ইনসিডেন্টস, ঘটনাগুলো, এবং এখানে ইয়ারগুলো দিয়ে দিয়েছি আমি। যেমন এখানে একজন স্পিকার, যেহেতু ড্রামাটিক মনোলগের কথা বলা হয়েছে, স্পিকার একজন থাকবে যিনি হচ্ছেন ডিউক। ডিউকটা কে বা স্পিকার কে? তার নাম দেখো, আলফানসো দ্য টু। আলফানসো দ্য টু, ইনি একজন ওয়েলদি পারসন, মানে কি? সম্পদশালী ব্যক্তি। অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট মানে অহংকারী। উইডোয়ার, উইডোয়ার মানে কিন্তু বিপত্নিক, যার স্ত্রী নেই। আমরা জানি দ্য লাস্ট ডাচেস, অর্থাৎ লাস্ট মানে শেষ স্ত্রী, অর্থাৎ তিনি মারা গেছেন। দেখো, এখানে আলফানসো দ্য টু সম্পর্কে কয়েকটা তথ্য এখানে দেওয়া রয়েছে। দ্য ফিফথ ডিউক অফ ফেরারা। ফেরারা কি? ফেরারা হচ্ছে একটা শহরের নাম, সিটি ইন ইটালি। এনার রাজত্ব 1533 টু 1598, এই সময়কালটাও দেওয়া হয়েছে। যে কিনা বিবাহ করেছিল, হু ম্যারিড অ্যাট দ্য এজ অফ 24, 24 বছর বয়সে তিনি বিবাহ করেছিলেন কাকে? লুক্রেজিয়াকে। লুক্রেজিয়ার বয়স সেই সময় কত ছিল? শি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড গার্ল, মতান্তরে 14 ইয়ার্স। ঠিক আছে। দ্য ডটার অফ দ্য গ্র্যান্ড ডিউক অফ টাস্কানি, টাস্কানির গ্র্যান্ড ডিউকের কন্যা, ইন 1558, অর্থাৎ লুক্রেজিয়াকে তিনি বিবাহ করছেন কত সালে? 1558 সালে। এই লুক্রেজিয়াই হচ্ছে আমাদের কবিতায় যে বলা হয়েছে লাস্ট ডাচেস, ইনি হচ্ছেন সেই লাস্ট ডাচেস। দেখো, আরেকটা তথ্য এখানটায় তোমাদের সামনে তুলে ধরা হলো। লুক্রেজিয়া মারা গেছিল কত সালে? অন 21 এপ্রিল 1561, 1561 সাল লুক্রেজিয়া মারা যায়। অ্যাট দ্য এজ অফ 17 অনলি, তখন তার মাত্র 17 বছর বয়স। অর্থাৎ যদি 14 বছর ধরা হয়, তাহলে মারা যাচ্ছেন কবে? তার 3 বছর পরে। ঠিক আছে। আর যদি 13 বছর হয়, তাহলে ধরতে হবে 4 বছর পরে তিনি মারা যান। এরপরে কি হচ্ছে? এরপরে কিছু ঘটনা ঘটছে। দেখো, ইন 1564, অর্থাৎ 1564 সাল, দ্য ডিউক ওয়ান্টস টু ম্যারি বারবারা। বারবারা নামক আরেকটি মেয়েকে তিনি বিবাহ করতে চলেছেন বা ইচ্ছা প্রকাশ করেছেন। দ্য ডটার অফ হোলি রোমান এম্পারার ফার্দিনান্দ দ্য ওয়ান। তাহলে পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট ফার্দিনান্দ দ্য ওয়ান এর ডটার, অর্থাৎ কন্যা বারবারাকে তিনি বিবাহ করতে চলেছেন। তাহলে আমরা কি পেলাম? এখানটায় দেখলাম একজন বলছে, আলফানসো দ্য টু বলছেন, ইনি হচ্ছেন আমাদের কবিতার মেন প্রোটাগনিস্ট বলা যেতে পারে,
যে প্রধান চরিত্র বা মেন ক্যারেক্টার, ইনি কার উদ্দেশ্যে বলছেন, তিনি একজন লিসনারের উদ্দেশ্যে বলছেন। সেই লিসনারটাকে, যিনি এই বারবারাকে বিবাহের প্রস্তাব নিয়ে এসছেন, অর্থাৎ ফার্দিনান্দ ওয়ানের পক্ষ থেকে বারবারার সাথে ওই ডিউকের বিবাহের প্রস্তাব নিয়ে এসছেন, ইনি হচ্ছেন সেই ম্যারেজ ব্রোকার, যাকে আমরা বলছি যারা ম্যারেজ করায় আর কি। তারপর ম্যারেজ ব্রোকার বা লিসনার, যিনি শ্রোতা, আবার তিনি একজন মেসেঞ্জারও আমরা বলতে পারি। মেসেঞ্জার মানে দূত, এনভয় মানেও কিন্তু দূত। এনার নাম হচ্ছে নিকোলাস মাদ্রাজ, ঠিক আছে। মানে ম্যারেজ ব্রোকার বলতে মনে পড়লো ঘটক আর কি। তাহলে এনাকে আমরা লিসনারও বলতে পারি, ম্যারেজ ব্রোকারও বলতে পারি, মেসেঞ্জারও বলতে পারি, এনভয়ও বলতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে এনার নামটা কি ছিল? নিকোলাস মাদ্রাজ। তাহলে এই কয়েকটা ঘটনার উপরে কিন্তু টোটাল এই কবিতাটা ডিপেন্ড করবে। এবার যখন বলা হবে, কবিতাটা পড়ানো হবে, তখন দেখবে তোমাদের এই ক্যারেক্টার স্কেচগুলো করা থাকলে আর বুঝতে কোনো অসুবিধে হবে না।